ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, কারণ আজকে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ক্লাস 10 ভৌতবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি ধাতুবিদ্যা বা যেটাকে আমরা মেটালার্জি বলি, সেই ধাতুবিদ্যার ক্লাস আজকে শুরু হবে। তো সেই জন্যই তোমরা প্রত্যেকে প্রস্তুত হয়ে থাকো। আমরা আজকের ক্লাসের পর যে সমস্ত তোমার ধাতুবিদ্যার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে তাদের প্রত্যেকটি ধরে ধরে উত্তর তোমাদের আমি বুঝিয়ে দেব। তো আজকে মেনলি বেসিক যে জায়গাগুলো ধাতুবিদ্যার, সেই অংশটুকু তোমাদের আজকের ক্লাসে পড়ানো হবে। তোমরা প্রত্যেকে মন দিয়ে আজকের ক্লাসটি করবে, কারণ আজকের ক্লাসটি ভীষণ 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 গুরুত্বপূর্ণ তোমাদের আসন্ন সেকেন্ড টার্ম এবং পরবর্তীতে যে টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য। তো চলো, একদম কথা বাড়াবো না, অনেক বড় চ্যাপ্টার এবং এটিকে সম্ভবত দুটো পার্টে ভাগ করে আমরা এই ধাতুবিদ্যা বা মেটালার্জি অংশটুকু শেষ করব। তো সবাইকে, আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে স্বাগত জানাই এবং প্রত্যেককে ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস ধাতুবিদ্যা বা মেটালার্জি। তো দেখো, প্রথমেই যে কথাটি আমি বলবো, সে ধাতুবিদ্যা। তো ধাতুটা কি, মেটাল কি, হোয়াট ইজ মেটাল? ধাতু যেটা, সেটা আমরা পিরিয়ডিক টেবিল পড়তে গিয়ে জেনেছিলাম। গ্রুপ 1A-তে বেশ কিছু ধাতু রয়েছে, যেমন আমরা দেখেছিলাম সেখানে লিথিয়াম রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো প্রত্যেকে হচ্ছে কি, এগুলো ধাতুর নাম, তাই না? ধাতু। এবং এদের নামের শেষে দেখো যে প্রত্যয়টি রয়েছে সেটা হচ্ছে আম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সব হচ্ছে ধাতু। এছাড়াও আরও প্রচুর ধাতু পৃথিবীতে রয়েছে। তো সেই ধাতুগুলো সুলভভাবে, মানে সুলভ, তোমার কম খরচে, খুব সহজে যে কোনো তার যে যৌগ, ধাতুগুলোর যে যৌগ, যেগুলোকে আমরা মিনারেল বলি, তোমার খনিজ বলি, সেই খনিজগুলো থেকে সঠিকভাবে ধাতু নিষ্কাশন, সুলভ উপায়ে, সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করে সেই ধাতুগুলোতে যে অশুদ্ধিগুলো মিশে থাকে তাদেরকে আমরা সেপারেট করে বিশুদ্ধ ধাতু প্রস্তুত করার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা বলবো ধাতুবিদ্যা বা মেটালার্জি। তো আমরা দেখো এখানে যে তোমার ধাতুগুলোর নাম বলেছিলাম, নামের শেষে আম প্রত্যয়। তো এই আম দেখে আবার কিন্তু অনেক সময় ভুল করো না, কারণ আমটা অনেক সময় আবার জাম হয়ে যাবে। যেমন ধরো হিলিয়াম, হিলিয়ামের নামের শেষে আম আছে, বাট হিলিয়াম ইজ নট এ মেটাল। সুতরাং সব ধাতুর নামের শেষে যে আম থাকবে এমন কোনো কথা নেই। যাই হোক, আসছি আমি মূল প্রসঙ্গে। সেটা হচ্ছে খনিজ থেকে কম ব্যয়ে সহজে ধাতু নিষ্কাশন করার যে প্রক্রিয়া এবং ধাতু বিশোধনের যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো মেটালার্জি বা ধাতুবিদ্যা। এখন দেখো, আমরা পদার্থকে 3টে ভাগ করেছিলাম, মনে আছে? কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। এই কঠিন পদার্থগুলোকে আবার 3টে ভাগে ভাগ করেছিলাম আমরা। কি কি বলো তো? মৌলিক, যৌগিক। দেখো, পদার্থ যদি বলি আমরা, পৃথিবীতে পদার্থ 3 প্রকারের হয়। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ, তাই না? মৌলিক, যৌগিক, মিশ্র। এই মৌলিক পদার্থের আবার দেখো 3টে ভাগ আছে। একটা হচ্ছে ধাতু, একটা অধাতু, নন মেটাল, একটা মেটাল, একটা নন মেটাল, আর একটা রয়েছে ধাতু কল্প। আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হচ্ছে ধাতু কল্প। এই পোর্শনটুকু হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এই যে ধাতু, মেটাল, এই ধাতু নিয়ে আমাদের আলোচনা। তো ধাতুর যদি দুটো বৈশিষ্ট্য বলতে হয় তাহলে মনে রেখো, নাম্বার 1, ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো, একটা কাঠের চেয়ারে আঘাত করে দেখবে আর একটা লোহার চেয়ারে কিছু দিয়ে আঘাত করে দেখবে, দুটো কিন্তু শব্দের পার্থক্য আছে। অর্থাৎ যেটা লোহার চেয়ার, সেটাই আঘাত করলে কিন্তু একটা ধাতব শব্দ উৎপন্ন হয়, টাং করে ওঠে না, সেটাই ধাতব শব্দ, মেটালিক সাউন্ড, ঠিক আছে? যাই হোক, ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হবে।
এছাড়াও ধাতুগুলো তাপ ও তড়িতে সুপরিবাহী হবে। সাধারণত ধাতুগুলো তাপ ও তড়িতে সুপরিবাহী। আর একটা বৈশিষ্ট্য মাথায় রেখো, ধাতুগুলো সবসময় ক্যাটায়ন দেবে, সব সময় Na+, Li+, K+, Ca++, এগুলো সব কিন্তু ক্যাটায়ন, ঠিক আছে? তাহলে ধাতু ক্যাটায়ন দেবে। তো এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে খনিজ পদার্থ। ধাতুবিদ্যা জানতে গেলে প্রথমেই জানতে হবে তোমাকে খনিজ কাকে বলে। খনিজ একটুখানি মন দিয়ে বুঝে নাও, খুব সহজ ক্লাস, কিন্তু পরীক্ষার জন্য ততটাই গুরুত্বপূর্ণ ক্লাস। খনিজ বা মিনারেল, যেটাকে আমরা বলি মিনারেলস। হোয়াট ইজ মিনারেলস? খনিজ কি? খনিজ হচ্ছে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে জমে থাকা যে কোনো মেটাল বা ধাতুর যে যৌগগুলো, সেগুলো তার সঙ্গে কিছু অশুদ্ধি যোগ হয়ে তৈরি হয়ে যায় তোমার খনিজ। অর্থাৎ খনিজ বলতে আমরা বুঝি যে কোনো ধাতুর বিভিন্ন প্রকারের অশুদ্ধিযুক্ত ভূপৃষ্ঠে বা ভূগর্ভে জমে থাকা শিলারূপে বা তোমার কঠিন পাথর রূপে জমে থাকা ওই যৌগগুলোকে আমরা বলবো খনিজ বা মিনারেল। অর্থাৎ খনিজাত, সেটাই খনিজ। এই খনিজগুলোর মধ্যে বেশ কিছু খনিজ, তাতে প্রচুর পরিমাণে মেটাল থাকলেও সেই মেটালগুলোকে কিন্তু আমরা সহজে কম ব্যয়ে নিষ্কাশন করতে পারি না। মেটাল প্রচুর আছে, ধাতু প্রচুর আছে খনিজতে, কিন্তু সেই সমস্ত খনিজগুলো থেকে কম ব্যয়ে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি না। সেগুলো কিন্তু আবার তোমার আকরিক হয় না। যেগুলো থেকে কম ব্যয়ে এবং কম সময়ে সহজ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করতে পারি, সেগুলোর একটা বিশেষ নাম আছে, সেগুলোকেই আমরা বলবো আকরিক বা ওর। আকরিক বা ওরস, ঠিক আছে? তাহলে আকরিক কি, ওরস কি? দ্য কম্পাউন্ড from which minerals we get metal easily and cheaply। এই ইজিলি অ্যান্ড চিপলি এই ওয়ার্ড দুটো মনে রেখো, ইজিলি অ্যান্ড চিপলি, সহজে এবং এবং চিপলি, সস্তায়, অর্থাৎ কম ব্যয়ে। মনে থাকবে, সহজে এবং কম ব্যয়ে। তাহলে মনে করো আমাদের পরীক্ষার প্রশ্ন এলো খনিজ কাকে বলে, আকরিক কাকে বলে। তখন আমরা বলবো যে কোনো ধাতুর যে যৌগ, সেগুলো যখন ভূপৃষ্ঠে বা ভূগর্ভে শিলারূপে বা যৌগরূপে অবস্থান করে, তখন তাদেরকে বলবো খনিজ, মিনারেল। আর যে সমস্ত খনিজ থেকে কম ব্যয়ে কম সময়ে সহজ পদ্ধতিতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা যায়, তাকে আমরা বলবো ওর বা আকরিক, ওই ধাতুর আকরিক। এবারে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সব আকরিক খনিজ, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। কি বললাম? সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। এইটা ব্যাখ্যা করার জন্য আমরা একটা এক্সাম্পল দেব। ফর এক্সাম্পল, লোহার দুটো খনিজ রয়েছে। একটা লোহার খনিজ হচ্ছে লোহা বা আয়রন, যেটাকে আমরা বলি, তার দুটো খনিজর নাম লিখলাম। খনিজ একটা হচ্ছে রেড হেমাটাইট, রেড হেমাটাইট, রেড হেমাটাইট। আর একটা হচ্ছে আয়রন, আয়রন পাইরাইটস, আয়রন পাইরাইটস। রেড হেমাটাইট Fe2O3, আয়রন পাইরাইটস Fe(S2). এবার দেখো, তাহলে রেড হেমাটাইট এবং আয়রন পাইরাইটস দুটোই কিন্তু ভূগর্ভে বা ভূপৃষ্ঠে যেখানে হোক পাওয়া যায়, শিলারূপে পাওয়া যায়, যৌগরূপে পাওয়া যায়। এরা তাহলে প্রত্যেকে তোমার লোহার, এরা কি মিনারেল, খনিজ। কিন্তু এদের মধ্যে দেখা যায় যেটা আয়রন পাইরাইটস, সেই আয়রন পাইরাইটস থেকে খুব সহজে কিন্তু লোহা প্রচুর থাকলেও খুব সহজে আয়রন পাইরাইটস থেকে লোহাকে নিষ্কাশন করা যায় না। তাই
আয়রন পাইরাইটসটা লোহার একটা খনিজ হলেও এটা কিন্তু আকরিক হবে না। আবার রেড হেমাটাইট, এদিকে তাকাও, এই রেড হেমাটাইট এটা একটা লোহার খনিজও বটে, আবার এখান থেকে খুব সহজে কম ব্যয়ে সহজ পদ্ধতিতে লোহা নিষ্কাশন করা যায়। সুতরাং রেড হেমাটাইট একটি খনিজ, যেমন ছিল খনিজ, আবার আকরিকও বটে। তাহলে আমরা কি বলতে পারি, খনিজ হলে সেটা যে আকরিক হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই, কিন্তু আকরিক হলে সে অবশ্যই খনিজেরই ভাগ। তাহলে আমরা উদাহরণ দিয়ে কি বলতে পারি, লোহার দুটি খনিজ রয়েছে, একটি রেড হেমাটাইট এবং একটি আয়রন পাইরাইটস। এদের মধ্যে রেড হেমাটাইটটা লোহার আকরিক হলেও আয়রন পাইরাইটস লোহার আকরিক নয়। তাহলে খনিজ হলেই সেটা আকরিক হবে এমন কোনো কথা নেই। তাহলে সব খনিজ আকরিক নয়, কিন্তু আকরিক হলে রেড হেমাটাইট লোহার আকরিক, আকরিক হলে সে অবশ্যই লোহার খনিজ। সুতরাং আমরা বলতে পারি সব খনিজ আকরিক নয়, কিন্তু সব আকরিকই খনিজ। ক্লিয়ার? পরীক্ষায় এলে কিন্তু আমরা লিখে দিতে পারবো। এবারে এই প্রসঙ্গে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে প্রত্যেকটি ধাতুর সঙ্গে তারা যখন ভূগর্ভে শিলারূপে বা পাথররূপে জমে থাকে যৌগরূপে, সেই কম্পাউন্ডগুলোর মধ্যে বেশ কিছু অশুদ্ধি থেকে যায়। ঠিক আছে, এই অশুদ্ধিগুলোকে দূর করাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, এবং সেগুলোকে দূর করে তারপর আমরা ধাতু নিষ্কাশন করি, এবং সেখান থেকে যতটা সম্ভব বিশুদ্ধ ধাতুগুলো আমরা নিষ্কাশন করি, যেটাকে আমরা মেটালার্জি বা ধাতুবিদ্যা বলে থাকি। এই ধাতু নিষ্কাশনের সময় যে অশুদ্ধিগুলো মিশে থাকে ধাতুর সঙ্গে সেগুলো বেরিয়ে আসে আলাদাভাবে, আর বিশুদ্ধ ধাতুটা আলাদাভাবে বেরিয়ে আসে। যেগুলো বেরিয়ে আসে তাদেরকে বলা হয়, সেই অশুদ্ধিগুলোকে বলা হয় খনিজ মল। এটা একটু মনে রেখো, খনিজ মল কাকে বলে? উত্তর হচ্ছে ধাতুর সঙ্গে যে সকল অশুদ্ধিগুলো যুক্ত অবস্থায় থাকে, যারা ধাতু নিষ্কাশনের সময় আলাদাভাবে বার হয়ে আসে, তাদের খনিজ মল বলা হয়। পরীক্ষায় এলে কিন্তু আমরা পারব। নেক্সট এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে তোমার সংকর ধাতু। দেখো, আমরা এই যে ধাতুগুলো পাই প্রকৃতি থেকে, যে ধাতুর যে খনিজ, সেই খনিজগুলো থেকে যেগুলো তার আকরিক, সেই আকরিক থেকে ধাতু নিষ্কাশনের মাধ্যমে বিশুদ্ধ ধাতু পাই। এই ধাতুগুলো তোমার ততটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হয় না। তাদের সঙ্গে দুটো ভিন্ন ভিন্ন ধাতু যদি মিশিয়ে দিই আমরা, দিয়ে যদি ধাতু সংকর তৈরি করতে পারি, তাহলে সেই ধাতু সংকরের বৈশিষ্ট্যগুলো কিন্তু উচ্চ হয়, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্যের অধিকারী ধাতু সংকর হয়। তো পরীক্ষায় যেটা আসে, ধাতু সংকর কাকে বলে? অ্যালয় ধাতু সংকর কাকে বলে না, দুটো আলাদা আলাদা ধাতুকে একটা নির্দিষ্ট অনুপাতে, পার্সেন্টেজে, শর্করার নির্দিষ্ট অনুপাতে যদি আমরা মেশাই, তাহলে যদি উৎপন্ন পদার্থটা একটা ধাতুর মতো আচরণ করে, তখন সেই উৎপন্ন পদার্থকে আমরা বলবো ধাতু সংকর। ধাতু সংকর আরেকবার বলে দিই, দুটো ভিন্ন ভিন্ন ধাতু, দুটো বলে না, দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন ধাতু নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে সমসত্ব বা অসমসত্ব হতে পারে, তার ফলে যে পদার্থ উৎপন্ন হয় সেটার যদি তোমার একটা ধাতুর মতো আচরণ করে, তখন উৎপন্ন পদার্থকে আমরা বলবো ধাতু সংকর। যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম একটা ধাতু যে হালকা কিন্তু ততটা মজবুত নয়। অ্যালুমিনিয়াম হালকা ধাতু, কিন্তু ততটা ইস্পাতের মতো মজবুত হবে না অ্যালুমিনিয়াম। কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ধাতু সংকরের নাম ডুরালুমিন। ডুরালুমিন, সেই ডুরালুমিন আবার একে তো হালকা, আবার কিন্তু মজবুতও বটে। সুতরাং এই যে ডুরালুমিন একটি ধাতু সংকর, এটা ধাতুর চেয়ে আরও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। তো আমরা এখানে ধাতু সংকর তৈরির উদ্দেশ্য কি না, যে কোনো ধাতুর উৎকর্ষতাকে বৃদ্ধি করা, দ্যাট মিন্স নমনীয়তা, তোমার প্রসার্যতা, উজ্জ্বলতা, স্থায়িত্ব, এগুলোকে বাড়ানোই হচ্ছে ধাতু সংকর তৈরি করার উদ্দেশ্য। ঠিক আছে, তার পরীক্ষায় যদি প্রশ্ন আসে ধাতু সংকর কাকে বলে, একটি উদাহরণ দাও আর এর উদ্দেশ্য কী, ধাতু সংকর তৈরির উদ্দেশ্য কী, তখন আমরা লিখতে পারবো যে নমনীয়তা বাড়ে, ঘাত সহনশীলতা বাড়ে, প্রসার্যতা বাড়ে, স্থায়িত্ব বাড়ে, উজ্জ্বলতা বাড়ে, অর্থাৎ ধাতুটির উৎকর্ষতা বাড়ে। ঠিক আছে, নেক্সট এখানে আর একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে অ্যামালগাম। অ্যামালগাম কাকে বলে? অ্যামালগাম কাকে বলে?
দেখো ধাতু সংকর যখন তৈরি হয় না, সেই ধাতু সংকরের একটি উপাদান যদি পারদ হয়, একটি উপাদান কি হবে? মার্কারি বা পারদ, তখন তাকে বলা হয় অ্যামালগাম। যেমন সিলভার অ্যামালগাম, সিলভার অ্যামালগাম, AgHg, এই সিলভার অ্যামালগাম পারদ সংকরের একটি উদাহরণ, যেটা দাঁতের গর্ত হয়ে গেলে না, ওই সিলভার অ্যামালগামের তোমার ওইটা মেরামত করার জন্য কাজে লাগে। তাহলে একটি পারদ সংকরের উদাহরণ সিলভার অ্যামালগাম, এবং এর ব্যবহার ওই যে বললাম দাঁতের গর্তের চিকিৎসার জন্য অ্যামালগাম ব্যবহার করা হয়, ঠিক আছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে তড়িৎদ্বার রূপে, ইলেকট্রোড রূপে আমরা অ্যামালগামকে ব্যবহার করে থাকি। তাহলে অ্যামালগাম কাকে বলে? ধাতু সংকরের একটি উপাদান পারদ হলে তাকে অ্যামালগাম বলা হয়। উদাহরণ সিলভার অ্যামালগাম। ব্যবহার দাঁতের গর্ত হলে সেই গর্ত ফিলিংয়ের জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে তড়িৎদ্বার রূপে পারদ সংকরকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা জানবো এবারে কয়েকটি ধাতুর আকরিক সম্পর্কে। তাহলে এই যে আমরা বললাম যে কোনো খনিজ পদার্থগুলো যাদের থেকে ইজিলি এবং চিপলি মেটাল নিষ্কাশন করা যায়, সেই আকরিকগুলোকে আমরা বলবো, সেই খনিজগুলোকে আমরা বলবো আকরিক। তোমাদের পরীক্ষার জন্য 4টে ধাতু রয়েছে। কি সেই 4টে ধাতু? 4টে ধাতু রয়েছে লোহা, তামা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। লোহা, তামা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। লোহা দ্যাট ইজ Fe, তামা Cu, কপার যাকে বলি, জিঙ্ক মানে দস্তা অর্থাৎ Zn, আর একটা রয়েছে কি অ্যালুমিনিয়াম Al। এই 4টে ধাতুর তোমাদের পরীক্ষায় কিন্তু যে কোনো একটির 2টি করে ধাতু সংকরের নাম মুখস্থ করতেই হবে। তো আমরা এবারে একবার দেখে নেব কোন ধাতুর নিষ্কাশনের জন্য আমরা কোন কোন আকরিক ব্যবহার করব। প্রথমে দেখো আমরা 1 নম্বর ধাতুর নাম দেব লোহা। লোহার 2টো আকরিকের নাম। নাম্বার 1 একটা হচ্ছে রেড হেমাটাইট। তোমরা সবাই জানো লোহার একটা আকরিক হচ্ছে রেড হেমাটাইট, একটু আগে লিখেছিলাম আমি, রেড হেমাটাইট। 2 নম্বর হচ্ছে তোমার লোহার আরেকটা গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। লিখে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, রেড হেমাটাইট আর ম্যাগনেটাইট। রেড হেমাটাইটের সংকেত যদি আমরা লিখি, লিখে নাও Fe2O3, Fe2O3, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, Fe3O4। ব্যাস, পরীক্ষা এলে লোহার 2টো আকরিকের নাম ও সংকেত আমরা রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, Fe2O3 আর Fe3O4। নাম্বার 2 এবারে আমরা কপার, তামা যাকে বলে, লোহার সংকেত Fe দিয়ে দিলাম। এবারে তামা হচ্ছে Cu, কপার। কপারের 2টো আকরিক, এক হচ্ছে কপার গ্ল্যান্স, সংকেত Cu2S, সংকেত কিন্তু মাথায় রেখো। নাম্বার 2 কপারের আরও একটি গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে কিউপ্রাইট, যেটা সংকেত Cu2O, কিউপ্রাইট হচ্ছে Cu2O, ঠিক আছে। নাম্বার 3 নম্বর আমাদের সিলেবাসে রয়েছে জিঙ্ক, Zn। জিঙ্ক বা Zn এর আকরিকের নাম কী হবে? নাম্বার 1 জিঙ্কের অনেকগুলো আকরিক রয়েছে, তার মধ্যে জিঙ্ক ব্লেন্ড একটি গুরুত্বপূর্ণ আকরিক, জিঙ্ক ব্লেন্ড, যার সংকেত Zns। আর দ্বিতীয়ত হচ্ছে জিঙ্কাইট। নাম্বার 2 জিঙ্কাইট, Zno কে বলা হয় জিঙ্কাইট। এছাড়াও জিঙ্কের আরও একটি আকরিক দিতে পারো তুমি, সেটা হচ্ছে জিঙ্কের ক্যালামাইন, ZnCO3। জিঙ্ক কার্বনেটকে বলা হয় ক্যালামাইন বা জিঙ্ক কার্বনেট, ZnCO3। 4 নম্বর ধাতু আমাদের রয়েছে অ্যালুমিনিয়াম, যার সংকেত হচ্ছে Al।
আকরিকের নাম অ্যালুমিনিয়ামের, একটি হচ্ছে বক্সাইট আর একটি গিবসাইট। বক্সাইট, 2 নম্বরে হচ্ছে গিবসাইট। বক্সাইটের সংকেত যদি আমরা দেখি, দেখব Al2O3 2H2O, Al2O3 2H2O। আর গিবসাইট হচ্ছে Al2O3 3 অণু জল 3H2O। ব্যাস, এই হচ্ছে আমাদের বিভিন্ন ধাতুর আকরিকের নাম, 2টো করে নাম ও তাদের সংকেত, ওর বা আকরিক। একবার দেখে নাও লোহার আকরিক কী কী বললাম, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, ক্লিয়ার? সংকেত Fe2O3 Fe3O4। নেক্সট, লোহার পরে রয়েছে আমাদের তামা, তামার দেখো কপার গ্ল্যান্স, কিউপ্রাইট। জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কাইট, ক্যালামাইন। আর অ্যালুমিনিয়ামের আকরিক রয়েছে বক্সাইট, গিবসাইট। প্রত্যেকটির ধাতু যে 4টে রয়েছে আমাদের, লোহা, তামা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এদের অন্ততপক্ষে 2টো করে আকরিকের নাম ঝেড়ে মুখস্থ করা বলতে যা বোঝায় তাই করে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে, এবং সংকেত সহ। ওকে, নেক্সট এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কয়েকটা ধাতু সংকরের নাম। কয়েকটা ধাতু সংকরের নাম। আমরা একটু আগেই ধাতু সংকর কাকে বলে জেনেছি, ধাতু সংকর তৈরির উদ্দেশ্য কি জেনেছি। এবারে কয়েকটি ধাতু সংকরের নামের তালিকা। ধাতু সংকরের নাম, তাদের উপাদান, কি কি উপাদান নিয়ে তৈরি, আর সেই ধাতু সংকর কোন কোন কাজে ব্যবহার করা হয়, তাই নিয়ে চলো এবারের আমাদের আলোচনা। ধাতু সংকরের নাম, উপাদান, ব্যবহার। নাম, উপাদান, ব্যবহার। ঠিক আছে, তো দেখো পাশের চিত্রটি দেখো, এখানে একটি ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমরা আমাদের ছবিতে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে প্রথমেই সংকর ধাতুর নাম দেওয়া আছে পিতল, তাই তো? পিতলের দেখো উপাদানগুলো দেখো, গঠনে পার্সেন্টেজের যে মানগুলো দেওয়া আছে। পিতলে মেইন উপাদান কপার, যেটা 70% রয়েছে, তার সঙ্গে 30% রয়েছে জিঙ্ক। তাহলে পিতল কী কী দিয়ে তৈরি, আমরা বলবো কপার এবং জিঙ্ক, তাই তো? ব্যবহার কী দেওয়া আছে দেখো, পিতলের ব্যবহার গৃহস্থালির বাসনপত্র, জলের কল, মূর্তি, তালা, বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণ ইত্যাদি কাজে পিতল ব্যবহার করা হয়। নাম্বার 2, জার্মান সিলভার। জার্মান সিলভার দেখো কপার, জিঙ্ক এবং নিকেল দিয়ে তৈরি, অর্থাৎ পিতলের মতোই জার্মান সিলভারও কপার আর জিঙ্ক আছে, কিন্তু সামান্য পরিমাণে এখানে নিকেল রয়েছে। কি কাজে লাগে? বাসনপত্র, ফটো ফ্রেম, ফুলদানি, বিভিন্ন শৌখিন দ্রব্য নির্মাণে এটা ব্যবহার করা হয়। মনে রেখো জার্মান সিলভারে দেখো সিলভার নামটা রয়েছে, বাট সিলভার এখানে রয়েছে 0%। অনেক সময় প্রশ্ন করে জার্মান সিলভারে শতকরা কত পার্সেন্ট সিলভার রয়েছে, উত্তর 0%। নাম্বার 3, ডুরালুমিন। ডুরালুমিনের মূল যে উপাদান দেখো অ্যালুমিনিয়াম, Al 95% রয়েছে, কিছু রয়েছে কপার, সামান্য পরিমাণ ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ। এই ডুরালুমিনের কাজ কি, ব্যবহার কি? বিমানের কাঠামো, মোটর গাড়ি, অন্যান্য যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণে ব্যবহার করা হয়। তারপরে দেওয়া আছে দেখো ম্যাগনেলিয়াম। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম নিয়ে তৈরি হয়েছে ম্যাগনেলিয়াম। এটা আবার হালকা যন্ত্রপাতি, সস্তা মানের তুলাদণ্ড, বিমানের যন্ত্রাংশ নির্মাণ করতে ব্যবহার করা হয়। নেক্সট, স্টেনলেস স্টিল। এই স্টেনলেস স্টিল, যেটাকে আমরা বলি মরিচাবিহীন ইস্পাত, উচ্চারণটা দেখো স্টেইনলেস স্টিল। স্টেইন মানে মরিচা, লেস মানে বিহীন, স্টিল মানে ইস্পাত। সেই মরিচাবিহীন ইস্পাত আয়রন, ক্রোমিয়াম, নিকেল এবং সামান্য পরিমাণে কার্বন মিশিয়ে তৈরি করা হয়। এটা তোমরা সবাই জানো, স্টেনলেস স্টিলের বাসনপত্র আমরা ব্যবহার করি। অস্ত্রোপচারের জন্য যে সকল ছুরি কাঁচিগুলো ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। 6 নম্বরে রয়েছে অ্যালনিকো। এই অ্যালনিকো নাম শুনেই তোমরা বুঝতে পারছো, অ্যাল মানে অ্যালুমিনিয়াম, নি মানে নিকেল, কো মানে কোবাল্ট। অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট। তো এখানে
তোমার আর রয়েছে স্টিল। তো অ্যালনিকোতে রয়েছে অ্যালুমিনিয়াম, স্টিল, নিকেল আর কোবাল্ট। স্টিলটাই কিন্তু সবচেয়ে বেশি আছে 60%, আর এর ব্যবহার স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহার করা হয়। সব শেষে আমাদের ধাতু সংকরের তালিকায় রয়েছে 7 নম্বরে গান মেটাল, যেটা কপার, জিঙ্ক এবং টিন দিয়ে তৈরি। কপার, জিঙ্ক এবং টিন দিয়ে তৈরি, এবং এখানে বন্দুক ও সামরিক যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার করা হয়। এছাড়াও এই তালিকা ছাড়াও আমরা আরও কিন্তু দুটো নাম পাই, যার একটা হচ্ছে ব্রোঞ্জ। সেই ব্রোঞ্জ তোমরা জানো, ছেলেবেলায় পড়েছিলে, ক্লাস 3 হিস্ট্রি মনে করে দেখো। তামার সঙ্গে টিন মিশিয়ে তৈরি হলো ব্রোঞ্জ, শুরু হলো তাম্র ব্রোঞ্জ যুগ। মনে পড়ে লাইনটা? তাহলে তামার সঙ্গে টিনকে মিশিয়ে আমরা কি পেলাম? ব্রোঞ্জ পেলাম। আর একটা রয়েছে পিতলেরই আর একটা ভাই রয়েছে, যাকে আমরা বলি কাঁসা। সেখানে কি হয়? কপারের পার্সেন্টেজটা একটু কম, আর ওখানে রয়েছে তোমার কপারের সঙ্গে দেখো, কপারের সঙ্গে যেটা কি ছিল? জিঙ্ক। সেই জিঙ্কের পার্সেন্টেজটা কাঁসার ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়, কপারটা একটু কম হয়, এই যা। কিন্তু পিতলও কপার আর জিঙ্ক দিয়ে তৈরি, কাঁসাও কপার আর জিঙ্ক দিয়ে তৈরি। এই তালিকা যেটা তোমরা এতক্ষণ ধরে দেখছিলে, তালিকাটা কিন্তু মুখস্থ করে যেও, কারণ এখান থেকে যে কোনো একটি ধাতু সংকর তুলে দেবে। ধরো সাপোজ তোমাকে বলে দিল অ্যালনিকো কী কী দিয়ে তৈরি, এর ব্যবহার লেখো। ডুরালুমিন কী কী দিয়ে তৈরি, এর ব্যবহার লেখো। বা বলবে পিতল কী কী দিয়ে তৈরি, ব্যবহার লেখো। পিতলে কোন উপাদানটি শতকরা হিসেবে বেশি থাকে? দ্য আনসার ইজ কপার। ঠিক আছে, 70%। এভাবে আমরা কিন্তু উত্তরগুলো করব। তাহলে এবারে ধাতুবিদ্যার নেক্সট আলোচনায় আমরা চলে আসছি। সেটা হচ্ছে ধাতুবিদ্যার যে ধাতু আমাদের সিলেবাসে রয়েছে, 4টে ধাতু। সেই 4টে ধাতু কি কি আমরা বলেছি। 1 নম্বরে রয়েছে আমাদের তামা বা সিইউ, 2 নম্বরে রয়েছে আমাদের জিঙ্ক বা জেডএন, 3 নম্বরে রয়েছে আমাদের লোহা। লোহা যদিও 1 নম্বরে বইয়ে দেওয়া আছে, আমি এখানে 3 নম্বরে লিখলাম লোহা বা আয়রন। 4 নম্বরে রয়েছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এখান থেকে পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা হচ্ছে তামা, জিঙ্ক, লোহা বা অ্যালুমিনিয়ামের ব্যবহারগুলো লেখো। এগুলো খুব সহজ জিনিস, ব্যবহার একটি বার রিডিং পড়লেই তোমরা পেরে যাবে। লোহার ব্যবহার এটা তো প্রত্যেকের জানা, তাই না? তো যাই হোক, তবুও আমাদের পড়তে হবে, কারণ পরীক্ষাতে মাঝে মাঝে প্রশ্ন আসে। তো দেখো একবার পাশের ছবির দিকে তাকাও, এখানে আমরা 4টে ধাতু এবং তাদের ব্যবহারগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো প্রথমেই যে ধাতুটা রয়েছে সেটা হচ্ছে লোহা, আয়রন। 3 নম্বর ধাতুটা দিয়ে শুরু। লোহার ব্যবহার কি কি বলেছে না? লোহা এখানে কিন্তু 3 রকমের, দেখো কাস্ট আয়রন, রট আয়রন, স্টিল। তো কাস্ট আয়রন যেটা ঢালাই লোহা, সেটা প্রধানত স্টিল এবং সামান্য পরিমাণে রট আয়রনের প্রস্তুতিতে ব্যবহার করা হয়। অল্প পরিমাণে জলের পাইপ, আলোক স্তম্ভ, কড়াই, রেলিং ইত্যাদি নির্মাণে ব্যবহার করা হয়। আর যেটা রট আয়রন, সে রট আয়রনটা নোঙর, শেকল, বাদ্যযন্ত্রের তার, তড়িৎচুম্বকের মজ্জা ইত্যাদি নির্মাণে ব্যবহার করা হয়। এছাড়াও যেটা স্টিল রয়েছে, সেই স্টিলটা বিভিন্ন সংকর ইস্পাত, বিশেষ করে করাত, ছুরি, কাঁচি, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, ঘড়ি, চুম্বক ইত্যাদি জিনিস তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়াও তোমার বন্দুক, মেশিন গান, ট্যাঙ্ক প্রভৃতির যুদ্ধাস্ত্র নির্মাণে লোহা কাজে লাগে। লোহার ব্যবহার আমার মনে হয় না ট্রেনে পড়া কোনো ছেলের নতুন করে পড়তে হবে, প্রত্যেকে আমরা জানি। শুধু লোহার ক্লাসিফিকেশন ভাগটা একবার পড়ে নেবে, কাস্ট আয়রন, রট আয়রন, স্টিল। নেক্সট হচ্ছে কপার। দেখো কপার মানে সিইউ, তাই তো? কপারের ব্যবহারগুলো রয়েছে দেখো, তড়িতের সুপরিবাহী হওয়ার জন্য তড়িৎবাহী তার, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদি নির্মাণে ব্যবহার করা হয়। তাপের সুপরিবাহিতার জন্য বয়লার, পাইপ ইত্যাদি নির্মাণ করা হয়। এছাড়াও পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভার, কাঁসা ইত্যাদি সংকর ধাতু নির্মাণে কপার ব্যবহার করা হয়। তো এখানে নেক্সট ধাতু রয়েছে আমাদের তালিকায় জিঙ্ক বা জেডএন। জিঙ্ক দেখো, লোহার উপরে মরিচা নিবারণের জন্য আমরা গ্যালভানাইজেশন প্রক্রিয়ার কথা তড়িৎ বিশ্লেষণ পড়ার সময় শিখেছিলাম। সেই গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় জিঙ্ক প্রলেপ দিতে কাজে লাগে। এছাড়াও সাদা রং প্রস্তুত করতে জিঙ্ক হোয়াইট যেটা রয়েছে আমাদের, সেই জিঙ্ক হোয়াইট থেকে সাদা রং আমরা পাই। তাছাড়া বাড়ির তোমার বিভিন্ন তড়িৎ কোষ
তোমার গোল্ড ও সিলভার নিষ্কাশনে, পিতল, জার্মান সিলভার, গান মেটাল প্রভৃতি ধাতু সংকর নির্মাণে জিঙ্ক ব্যবহার করা হয়। এবং অবশেষে এই তালিকায় রয়েছে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম ব্যবহার দেখো লেখা আছে রান্নার বাসনপত্র, দরজা জানালার ফ্রেম, চেয়ার টেবিল, এগুলো তোমার এখন যে স্লাইডিং দরজাগুলো হয় না, সেই স্লাইডিং দরজাগুলো মেনলি অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এছাড়াও বৈদ্যুতিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক তার, থার্মিট পদ্ধতিতে বিচারক, এই ধাতুবিদ্যাতেই রয়েছে থার্মিট মিক্সচার এবং থার্মিট পদ্ধতি, এবং সেখানে গিয়ে দেখবে রেড হেমাটাইট থেকে যে লোহা নিষ্কাশনের পদ্ধতি, সেই পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে বিচারক দ্রব্যরূপে ব্যবহার করা হয়। এছাড়াও তোমার ডুরালুমিন, ম্যাগনেলিয়াম এবং অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ ইত্যাদি ধাতু সংকর তৈরিতে আমাদের এই অ্যালুমিনিয়াম কাজে লাগে। এই হচ্ছে আমাদের আজকের ধাতুবিদ্যার বা মেটালার্জির প্রথম ক্লাসে যেগুলো শিখলাম আমরা, সেগুলো আরও একবার এক ঝলক শুনে নাও। আমরা প্রথমেই জেনেছিলাম মেটাল বা ধাতু বলতে কি বুঝি, সেখান থেকে ধাতুবিদ্যা কী জিনিস, খনিজ কাকে বলে, আকরিক কাকে বলে, সব খনিজ আকরিক নয় কিন্তু সব আকরিক খনিজ, তার ব্যাখ্যা পড়েছিলাম। 4টে ধাতু আমাদের যেটা রয়েছে, জিঙ্ক, কপার, আয়রন এবং অ্যালুমিনিয়াম, এদের প্রত্যেকটির 2টি করে আকরিকের নাম এবং তাদের সংকেত শিখেছি। আমরা শিখেছি প্রত্যেকটি ধাতুর আকরিকগুলো, তোমার ধাতু সংকরগুলোর যে নাম এবং তারা কোন কোন উপাদান দিয়ে তৈরি আর তাদের ব্যবহার শিখেছি। আর লাস্ট 4টি যে ধাতু, তাদের ব্যবহারগুলো আমরা দেখে নিলাম। তো এটাই ছিল আজকের মেটালার্জি বা ধাতুবিদ্যার প্রথম ক্লাস। একটুখানি বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। আমি খুব শীঘ্রই ধাতুবিদ্যার সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হচ্ছি, যেখানে আমাদের বাকি অংশটুকু রয়েছে, বিশেষ করে জারণ বিজারণ কাকে বলে, ধাতু নিষ্কাশন যে একটি বিজারণ প্রক্রিয়া, তার ব্যাখ্যা, তোমার তাপীয় জারণ বিজারণ, তোমার তাপীয় বিজারণ প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন, থার্মিট পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি, এগুলো সব রয়েছে। সেই সঙ্গে আমাদের শেষের দিকে মরচে পড়া, লোহাতে যে মরচে পড়ার কারণ, তার নিবারণের উপায়, আরও নানান ধরনের ইন্টারেস্টিং সব কোশ্চেন। অ্যালুমিনিয়ামের মোড়কে তোমার আচার খাওয়া উচিত নয় কেন, তামা বা পিতলের তৈরি থালা বাসন দীর্ঘদিন রেখে দিলে সবুজ ছোপ ছোপ দাগ পড়ে যায় কেন, সমস্ত রকম একগুচ্ছ প্রশ্ন নিয়ে হাজির হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার, মেটালার্জি বা ধাতুবিদ্যার পার্ট 2তে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।